বন্ধুরা, তোমাদের কিন্তু 23 তারিখে, মার্চ মাসের 23 তারিখে কিন্তু তোমাদের নিউট্রিশন পরীক্ষাও রয়েছে এডুকেশন পরীক্ষার পাশাপাশি। তো যাদের এই নিউট্রিশন সাবজেক্টটি রয়েছে তাদের পুষ্টিবিজ্ঞানের সাজেশানটা তোমরা এই ভিডিও থেকে দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি অবশ্যই কিন্তু করে যাও প্র্যাকটিস। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অনেকগুলি দেবো, যেগুলি প্র্যাকটিস করো, আগে থেকেই দিয়ে দিচ্ছি সেই কারণে। যকৃত সিরোসিস কী, এর কারণ কী? 2 নম্বর প্রশ্ন, প্রাথমিকভাবে পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয়? 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধ বয়সে বিএমআরের কী পরিবর্তন ঘটে? 4, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে কী বলা হয় বা কী বলে? শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানোর উচিত নয় কেন? 6 নম্বর প্রশ্ন, উৎসেচকের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, ফ্যাটি অ্যাসিড কি যৌগ গঠিত হয়ে ভিলায় শোষিত হয়? 8 নম্বর প্রশ্ন, পিত্তে কী কী ফ্যাট থাকে? 9 নম্বর প্রশ্ন, দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, কোন সময়ে মাতৃদুগ্ধ নিরাপদ নয়? 11 নম্বর প্রশ্ন, একটি স্বল্প মূল্যের প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, গর্ভ অবস্থায় প্রথম দিকে কীরূপ খাদ্য সরবরাহ করা দরকার? 13 নম্বর প্রশ্ন, একজন অধিক পরিশ্রমী গর্ভবতী নারীর প্রাত্যহিক ক্যালোরির চাহিদা কত? 14 নম্বর প্রশ্ন, স্বাভাবিক মহিলা এবং গর্ভবতী নারীর তাপন মূল্যের কীরূপ ফারাক লক্ষ্য করা যায়? তাপন মূল্য বলতে বডি টেম্পারেচার। 15 নম্বর প্রশ্ন, স্তন্যদানকারী মায়ের প্রত্যহ খনিজ লবণের চাহিদা কীরূপ? 16 নম্বর প্রশ্ন, কোন বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মাতৃদুগ্ধের ওপর রাখা উচিত, অর্থাৎ মাতৃদুগ্ধ খাইয়েই রাখা উচিত? 17 নম্বর প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার প্রয়োজনীয় ক্যালসিয়াম ও লৌহের চাহিদা লেখো। 18 নম্বর প্রশ্ন, শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিডটি কোলেস্ট্রামে বেশি থাকে? 19 নম্বর প্রশ্ন, গর্ভবতী নারীর কী ধরনের ভিটামিনের চাহিদা লক্ষণীয়? 20 নম্বর প্রশ্ন, খাদ্যাভ্যাসের প্রকৃতি বলতে কী বোঝো? 21 নম্বর প্রশ্ন, আলো আঁধারি পরীক্ষা সম্বন্ধে কী জানো? 22 নম্বর প্রশ্ন, ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান কাকে বলে? 23 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজের পরিমাণ কত হলে গ্লাইকোসুরিয়া হয়? 24 নম্বর প্রশ্ন, দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, আইএফএ ট্যাবলেটের লৌহ কী রূপে থাকে? 26 নম্বর প্রশ্ন, ভিটামিনে ডি এর অভাবে কোন দুটি খনিজ পদার্থ দেহে শোষিত হয় না? 27 নম্বর প্রশ্ন, দুধের মধ্যে সংক্রমিত হয় এমন দুটি অসুখের নাম লেখো। 28 নম্বর প্রশ্ন, স্থূলতার জন্য দায়ী এমন 4টি কারণ উল্লেখ করো। 29 নম্বর প্রশ্ন, প্রোটিন নিয়ন্ত্রিত তথ্যের সুপারিশ করা হয় এমন দুটি অসুখের নাম লেখো। 30 নম্বর প্রশ্ন, পাস্তারাইজেশন পদ্ধতিতে দুধের কোন কোন উপাদান নষ্ট হয়? এরপর আমরা উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশনে বাদবাকি প্রশ্নগুলো দেখে নেব। জনসংখ্যা নিয়ন্ত্রণে দুটি প্রধান উপায় কী কী? ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয় কেন? পাই ও রিভার একটি লক্ষণ লেখো। 34 নম্বর প্রশ্ন, শিশুদের কী ধরনের অপুষ্টি দেখা যায়, তাদের প্রতিকারের উপায় কী? খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ করো। পড়বে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কী? পরবর্তী প্রশ্ন পড়বে এমডিএম প্রকল্পটি প্রবর্তনের বছরটি উল্লেখ করো। 38 নম্বর প্রশ্ন পড়বে পুষ্টি উপাদানের অভাব নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক কর্মসূচির বিষয়গুলি কী কী? 39 নম্বর প্রশ্ন পড়বে দরিদ্র লোকেদের খাদ্য তালিকায় ডালকে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় কেন? 40 নম্বর প্রশ্ন পড়বে এফএনবি এর সম্পূর্ণ নামটা কী? খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে কাকে বলে? বায়োটিক পোটেনশিয়াল কী? মাইক্রোসাইটিক হাইপোক্রমিক রক্তাল্পতা কোন খনিজের অভাবে হয়? অনুরূপক বা অনুপূরক খাদ্য কাকে বলে? আইডিডিসিপি এর সম্পূর্ণ নাম কী? রান্নার শিক্ষা প্রদর্শনের কয়েকটি গুরুত্বপূর্ণ উপযোগিতা উল্লেখ করো। ব্রোকাস ইন্ডেক্স কী? ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়? 49 নম্বর প্রশ্ন, বিশ্ব মধুমেহ দিবস কবে পালন করা হয়? 50 নম্বর প্রশ্ন পড়বে প্রাক বিদ্যালয়ে শিশুদের বাড়িতে খাদ্য প্রদান প্রকল্প কারা কবে চালু করেন? শিশুর এফটি সমস্যার কারণ কী? পরবর্তী প্রশ্ন, খাদ্য সমীক্ষা পদ্ধতি 4টি নাম লেখো। পরবর্তী প্রশ্ন, আইডিডিসিপি এর পুরো নাম কী? এনএনএমবি এর পুরো নাম কী? এফএনবি এর পুরো নাম কী? অর্থাৎ পুরো নাম যদি তোমাদের দেয় সেখানে এফএফটি পুরো নাম, আইডিডিসিপির পুরো নাম, এনএনএমবি পুরো নাম, এফএনবি পুরো নাম। ঠিক আছে, এইবার তোমাদের বিশ্লেষণধর্মী কিছু প্রশ্ন দিয়ে দিই, যেগুলো একটু বড় প্রশ্ন বলা যেতে পারে। প্রথম প্রশ্ন, ফ্যাটের বিপাক ক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, যকৃৎকে একটি সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, পিত্তরসের উৎস, উপাদান ও কাজ লেখো। 4 নম্বর প্রশ্ন, মানবদেহের শর্করা ও কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া বর্ণনা করো।
5 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধ ও গো দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। মাতৃদুগ্ধ ও গোদুগ্ধ মানে গরুর দুধ ও মায়ের মানে মানুষের দুধ, মাতৃদুগ্ধের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি লেখো। এরপর প্রশ্ন, কিটোসিস কাকে বলে, কিটোসিস হওয়ার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, কৃত্রিম দুগ্ধ ও মাতৃক দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো। মাতৃদুগ্ধের ত্রুটি বা অসুবিধার দিকগুলি কী কী সেগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, শিশুদের আহার সম্পর্কিত যে কোনো 6টি সমস্যা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, পথ্য বলতে কী বোঝো, পথ্যের কাজ কী, পথ্যের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, একজন মেদবহুল ব্যক্তির আহার পরিকল্পনার মূল নীতি ব্যাখ্যা করো। অর্থাৎ ডায়েট চার্ট চেয়েছে একজন যার মেদ রয়েছে সেই রকম একটি ব্যক্তির উদাহরণ চেয়েছে যে তার ডায়েট চার্টে কীরকম খাবার থাকা উচিত। 13 নম্বর প্রশ্ন, এদের কী ধরনের খাদ্য দেওয়া অনুচিত। একই সাথে এই প্রশ্নটি আসবে। FAO এর মূল মন্ত্র কী, FAO এর কর্মকাণ্ড সম্বন্ধে যা জানো লেখো। যক্ষ্মা রোগের পথ্য কীরূপভাবে আলোচনা করো। কোষ্ঠকাঠিন্য নিরাময়ের উপায়গুলি সম্বন্ধে আলোচনা করো। খাদ্য পচনের কারণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণে গৃহে প্রযোজ্য সাধারণ পদ্ধতিগুলি কী কী। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংক্রান্ত 8টি ভ্রান্ত ধারণা উল্লেখ করো। প্রোটিন শক্তির অভাবজনিত অপুষ্টির কারণগুলি আলোচনা করো। খাদ্য মূল্য তালিকা এবং তার ব্যবহার সম্পর্কে তোমার ধারণা কী। শিশুদের যে অপুষ্টি প্রতিরোধের জন্য FAO ও WHO এদের নির্দেশিকার উল্লেখ করো, মানে এরা কী কী কাজ দিয়ে নির্দেশিকা দিয়েছে। লাস্ট প্রশ্ন, বিশেষ পুষ্টি প্রকল্প, সুসংহত শিশু বিকাশ প্রকল্প এবং পরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যে কটি প্রশ্ন দেওয়া হলো সারা বছর তোমরা পড়েছো, কিন্তু তাও পরীক্ষা শেষে এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যাও, কারণ এইগুলিই তোমাদের প্রশ্নপত্রে আসতে চলেছে।